নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আমি বেশ ভালোই আছি। অনেক দিন পর পর আমি আসি। আমি জানি যে আমি পেরে উঠি না। আসলে আরও একটা ব্যাপার, আমি একটু ভিডিও বানানোর ব্যাপারে অপটুও। জীবনের অনেক যুদ্ধই আমি পার করি এবং আমার আশেপাশের অনেকেই বলে যে তোমার জীবনে যত যুদ্ধ, আমি একটা কথা বলবো, এটা আমার বেশ ভালো মনে পড়লো, ভ্যারাইটি। সেটা হলো মানুষের জীবনে অনেক রকমের এক্সপিরিয়েন্সের ভ্যারাইটি থাকে। আমি জীবনে স্ট্রাগলের ভ্যারাইটি দেখেছি। ছোট্ট করে আমি আমার জীবনটা বলি, তাহলে বুঝবেন স্ট্রাগলের ভ্যারাইটি কত প্রকারের। অন্তত আমি দেখেছি কত প্রকারের। আমি বলছি না আমি যেটুকু দেখেছি সেটাই শেষ, এর থেকেও অনেক বড় বড় স্ট্রাগল অনেকে দেখে। আমি হয়তো সেগুলো ইম্যাজিনও করতে পারছি না যে সেগুলোর সম্মুখীন হলে পরে আমি কী করতাম। যেমন ধরুন অ্যাসিড অ্যাট্যাক। আমি ভাবতেও পারি না যে আমরা সামান্য সমাজবদ্ধ জীবেরা কোনো একটা নিজেদের থেকে একটু চেহারায় অন্যরকম কাউকে দেখলে আমরা একটু হলেও আমাদের ভেতরটা ধাক করে ওঠে, বা আমরা একটু হলেও ভ্রুটা কুচকায়, মনটা একটু কেমন হয়। তাহলে পরে সেই মেয়েগুলোর অবস্থা কী হয় যাদের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছে, এটা আমরা কল্পনাও করতে পারবো না যারা ফেস করিনি। যাকে আমি আমার কথাই বলি, যতটুকু আমি দেখেছি ততটুকু নিয়েই বলি। আসলে আমার লাইফে আমার কলিগস বলুন বা আমার বন্ধুবান্ধব, আমার পরিচিত যারা আছে, তারা হয়তো আমাকে আমার মরাল বুস্ট করার জন্য, বা আমি যাতে জীবনে দাঁড়িয়ে থাকতে পারি, আমি যাতে লড়াইগুলো করতে পারি, ভবিষ্যতে আরও লড়াই আসলে সেটাতেও লড়তে পারি, সেজন্যই হয়তো আমাকে তারা সেইভাবে আমাকে বুস্ট করার জন্য বলে যে তোমার মতো জীবনে এত যদি যুদ্ধ আমরা দেখতাম, আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না। খুব ছোট্ট বয়সে মা মারা গেছে। সেই বয়সটাতে বুঝে উঠতে পারিনি যে মা মারা যাওয়া বা মা না থাকাটা কত বড় একটা স্ট্রাগলের কারণ হতে পারে। আগলে নিয়েছিল আমার ঠাকুমা আমাদেরকে, ছোটো থেকে বড়ও করেছে, কিন্তু প্রতি পদে এক একটা ছোট্ট ছোট্ট বিষয়ে যখন আমাদের কষ্ট হয় না, আমরা কিন্তু প্রথম মাকেই ডাকি, এবং সেই মাকে ডেকে যখন আপনি কোনো সাড়া পাবেন না, তখন না দিশেহারা লাগবে। নাম্বার 1 বললাম। একটু বড় হলাম, তারপর বুঝলাম পড়াশুনোটা কত বড় স্ট্রাগল। এটা অবশ্য অনেকের লাইফে। আমরা যারা পড়াশুনোয় ভালো নই, পড়াশুনো করতে ভালোবাসি না, তাদের কাছে এটা স্ট্রাগল। তবে হ্যাঁ, যারা পড়াশুনো করতে ভালোবাসে তাদের কাছে হয়তো এটা ডেফিনেটলি এটা স্ট্রাগল না। এবং আমি এরকম অনেক কাউকে চিনি তারা ভালোবেসে পড়াশুনো করে। এবং একটা বয়সের পরে আমিও ভালোবাসতে শুরু করেছিলাম, অনেস্টলি বলছি। কিন্তু সেটা অনেক লেট হয়ে গেছিলো, সেটাও আমি জানি। তবে বলে যে পড়াশুনোর জন্য কখনো লেট হয় না, এবং যেই বয়সে গিয়ে আমি সেইটাকে ভালোবাসতে শুরু করেছিলাম, তারপর থেকে কিন্তু আমি নিজেকে চেষ্টা করে গেছি নিজের ফিল্ডে, বা আমার নিজের ফিল্ডটাকে বাড়ানোর, কী বলবো, আমার বিভিন্ন ডাইভার্স করেছি নিজেকে। শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যার মধ্যে না থেকে বিভিন্ন দিকে নিজের নলেজটাকে বাড়ানোর জন্য নিজেকে বিভিন্ন দিকে চ্যানেলাইজ করেছি, যার জন্য আমি অনেক অন্যান্য ব্যাপারগুলো নিয়ে একটু জেনেছি আর কি, নিজের নলেজটা বেড়েছে এবং পড়াশুনো করেছি। যেহেতু ও লাইনটাতে, ওইখানে আমি যখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার লাইফ থেকে পড়াশুনোটা চলে যাচ্ছে, একটা সময়ের পর হয় না, গ্র্যাজুয়েশন হয়ে গেল, তারপর কি, তারপর আমি ম্যাক্সিমাম মাস্টার ডিগ্রি করতেও পারি, নাও পারি। কিন্তু তখন আমি রিয়েলাইজ করি, যখন আমি 3rd ইয়ার পরীক্ষা দেব, যে আর তো মাত্র 6টা মাস, তারপর আমার লাইফে আর পড়াশুনো বলে কিচ্ছু থাকবে না। তাহলে আমি তখন কী করব? আমি তো টোটাল ব্ল্যাঙ্ক হয়ে যাব। তখন আমি এত টেনশানে পড়ে যাই যে ওই টেনশানেই বলতে পারেন আমার 3rd ইয়ারের রেজাল্ট প্রচণ্ড ভালো হয়ে যায়। যাকে
কিন্তু তাতে আলটিমেটলি কোনো লাভ হয়নি, কারণ সারা জীবনের রেকর্ড খুবই খারাপ। যাক, সেই কারণে আমি মানে পড়াশুনোগত ব্যাপার মানে জেনারেল লাইনে আমি কিছু করতে পারিনি। পরবর্তীতে নিজেকে যে বললাম যে বিভিন্ন অন্যান্য দিকে নিয়েছিলাম, সেজন্য এই অন্যান্য দিকের মধ্যেই একটি নিয়ে আমি পরবর্তীতে দাঁড়িয়েছি, যতটুকু দাঁড়াতে পেরেছি। হয়তো আমার মনে হয় না আমি সম্পূর্ণ দাঁড়াতে পেরেছি, আমি এখনও চাই যে আমি আরও একটু ভালো করে দাঁড়াই, কিন্তু জানি না, সবই কপাল। আচ্ছা, এটাও গেল একটা স্ট্রাগল। তারপর ধীরে ধীরে শুরু হলো জীবনের স্ট্রাগল। আমাদের মা মারা যাওয়ার পরে আমাদের বাবা নিজেকে কর্মব্যস্ত করে ফেলেন এবং আমাদের ঠাকুমা আমাদের দুই বোনকে মানুষ করতে শুরু করেন। আমার ঠাকুমার ধীরে ধীরে বয়স হতে থাকে, তিনি অসুস্থ হতে থাকেন। তখন সেই টোটাল ব্যাপারটা, ঠাকুমার দায়িত্বটাও আমাদের ঘাড়ে আসে। আমার দিদি পড়াশুনোর দিকে চেয়ে নিজেকে চাকরি করতে হবে, আমার বাবাও তো রিটায়ার করছে, যার জন্য আমাদের ফ্যামিলিটাকে ফিনান্সিয়ালি কে সাপোর্ট করবে, তার জন্য আমার দিদির টেনশন হয়ে যায় যে আমাকে ফিনান্সিয়ালি দাঁড়াতে হবে, নইলে পরে পরিবারটাকে ব্যাকআপ দিতে পারবো না। তাই আমার দিদি ওই দিকে ব্যস্ত হয়ে পড়ে। সেই জন্য ওটাও একটা আমাদের ভীষণ বড় স্ট্রাগল ছিল। আমাদের এরকমও দিন গেছে যে রাতে আমরা দুই বোন শুধু মুড়ি আর জল খেয়ে থেকেছি, কিন্তু কারণ যে আমাদেরকে পয়সা বাঁচাতে হবে, আমার ঠাকুমার আর বাবার ওষুধগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, তাদেরকে সঠিক ফুডিং দিতে হবে। আমাদের সোর্স অফ ইনকামটা কম ছিল জন্য আমরা সেই জন্য আমরা নিজেদেরকে কন্ট্রোল করে নিয়েছিলাম। পুজোয় আমরা একটা কাপড় কিনতাম, সেটা দিয়ে জামা বানিয়ে দুজন 2 দিন বেরোতাম একই জামা পরে, এভাবে কাটিয়েছি। সেটাও একটা আমার মনে হয় জীবনের স্ট্রাগল ছিল। অন্যান্যদের তুলনায় আমাদের একটু আলাদা ছিল লাইফটা। বিছানায় পড়া দুটো মানুষ, বাবা ঠাকুমা, তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে বাঁচিয়ে রাখা, এটা একটা আমাদের স্ট্রাগল ছিল। তারপর ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোটা একটা স্ট্রাগল। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাগল ইজ সেটা হচ্ছে বিয়ে। তার মতো বড় স্ট্রাগল বোধ হয় কোনো মেয়ের জীবনে হয়ই না, এবং সেটার ফেসও আমরা করেছি, স্টিল নাও করে যাচ্ছি, আরও প্রচুর। হাজব্যান্ড অসুস্থ হলো, সেই অবস্থায় আমি অসুস্থ হলাম, দুটো বাচ্চা, বড় বাচ্চাটা যখন হয়েছিল তখন সেই বাচ্চার সময় সে প্রচণ্ড ক্রিটিক্যাল কোমায় চলে গেল, তাকে বাঁচিয়ে নিয়ে আসা, ওই রকম সিজারিয়ান অবস্থাতে অত কিলোমিটার জার্নি করে গিয়ে, মানে এগুলো একটা মানসিক এবং শারীরিক স্ট্রাগল ছিল। আবার আসা, তার পরবর্তীতে আমার কিছু মেডিসিনের গণ্ডগোলের জন্য আমার নিজের অসুস্থ হয়ে যাওয়া, সেই অসুস্থতা থেকে নিজেকে সুস্থ করা, আরেকটা বাচ্চা হওয়া, তারপরে সেই অসুস্থতা থেকেই আবার নতুন অসুখ, যার নাম আপনারা সবাই জানেন, আমার চ্যানেলেই বলেছি, আমার চ্যানেলটার নামই তাই দিয়ে, ক্যান্সার। এই সবই আমার জীবনে সেই ক্যান্সার নিয়ে যুদ্ধ করা, পরবর্তীতে বাচ্চা কাচ্চা নিয়ে, এবং তাছাড়াও আমার লাইফে অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমি না হয়তো সোশ্যাল মিডিয়া বা কোনো এরকম জায়গায় বলতে পারবো না। সেগুলো আমাকে আমার ভেতরেই হয়তো কবর দিয়ে দিতে হবে। জানি না সেগুলো কবর দিয়ে আমি সুস্থ কতদিন থাকতে পারবো, কিন্তু আমাকে দিতে হবেই। এগুলো আমি কোনোদিনও আমার সন্তানদেরও বলতে পারবো না। জানে, 2-4 জন জানে, কিন্তু তারা কেউ আমাকে কখনো এই যন্ত্রণা থেকে বের করে আনতে পারবে না। কেউ তো বের করার জন্য ইনিশিয়েটিভ নেয়ও না, ভাবেও না যে এটা আমার কোনো প্রবলেম বা এটা আমার জীবনের কোনো বিশাল কোনো ব্যাপার। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, এমন কিছু লোক আছে যারা আমাকে এই সময় প্রচণ্ড সাপোর্ট করেছে। তারা যদি না থাকতো তাহলে আমি এত আজকে বসে আপনাদের সামনে ভিডিওটাই করতে পারতাম না। এই সমস্ত স্ট্রাগলগুলো, আরও অনেক কিছু, আমার পরিচিতরা অনেক কাছ থেকে আমাকে দেখেছে যে সেই লড়াইগুলো করতে, সেই জন্যই তারা বলে যে তোমার মতো সাহসটা আমি চাই। আসলে কোনো বিপদ আসলে আমার না মনটা খুব শক্ত হয়ে যায়, আমি কেঁদে ভাসাতে পছন্দ করি না, তাই হয়তো তারা বলে। আমার এই সমস্ত শুধু যে রোগ ক্যান্সার তা না, আমি বহু সামাজিক ক্যান্সারেরও সম্মুখীন হয়েছি, সেগুলো
আমাকে খুব আহত করে। যে কোনো পরিস্থিতিতেই আমি ভালো থাকতে পছন্দ করি বলাটা, ভালো থাকা মানে যে ভালো থাকার পরিভাষাটা কি, মানে কারোর বোঝার কীভাবে কোন পরিস্থিতিটাকে তারা ভালো থাকতে বোঝায়, সেটা আমি বুঝি না। আমার কাছে হচ্ছে যে কোনো পরিস্থিতি তোমার সামনে আসুক, তার থেকে পালিয়ে যাওয়া যাবে না, লড়তে হবে। লড়াই হচ্ছে জীবন। তাই আমি লড়তে জানি, লড়তে পছন্দ করি। আর এই জীবনের লড়াই কখনোই কাউকে আগে থেকে কেউ শিখে আসে না। আমি শুধু একটাই কথা বলি, জীবনের পরিস্থিতিগুলো আমাদেরকে এই লড়ার শিক্ষাটা দেয়, যে আমরা কী করে লড়বো সেই পথটা জানায়। এই পথগুলোকে দেখুন, ঠিক দেখবেন একটা না একটা রাস্তা বেরোবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হতে পারে না। সব কিছুর সমাধান হয় এবং খুব শান্তভাবে হয়। সেই শান্ত সমাধান আরও একটা বিষয় আমার জীবন থেকে যেটা আমি শিখেছি, যে কোনো পরিস্থিতিতে একটু শান্ত থাকবেন। আমি খুব চঞ্চল মনের মেয়ে, কিন্তু আমার জীবন দিয়ে আমি নিজেকে শান্ত করেছি। জীবনটা খুব বিপরীত বলতে আপনি যেটা চাবেন সেটা পাবেন না। আপনি যা করবেন, ধরুন কাউকে হেল্প করলেন, অবধারিত তার পরিবর্তে আপনি বিশ্বাসঘাতকতা পাবেন। যে কোনো ক্ষেত্রে কাউকে খাইয়ে দিন, দেখবেন আপনার মুখে ভাত জোটানোর লোক থাকবে না। এই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করতে শিখুন। আমি আমার কাছে যেই আসুক না কেন, যার সাথেই আমার কথা হোক, যার পরিস্থিতিতেই কেউ যদি আমাকে বলে সাহায্য চায়, আমি তাহলে তাকে এতটুকুই বলি, জীবন থেকে আশা ছেড়ে দাও। এটা কলিযুগ, এটা সত্য যুগ না যে কেউ একজন তোমাকে হেল্প করলে আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেব। হেল্প করো, কারণ তুমি একজন মানুষ, মান এবং হুঁশ দুটো সম্পন্ন একটা জীব। তাই সেটা তুমি করবে, বাই নেচার সেটা তোমার করা উচিত। কিন্তু যেহেতু এটা কলিযুগ, তাই এক্সপেক্ট করা, আশা করা ছেড়ে দাও। এই দুটোকে ম্যাচ করে যদি চলতে পারো, তাহলেই এই যুগে, এই পরিস্থিতিতে, এই পৃথিবীতে তুমি সারভাইভ করতে পারবে। যাকে অনেক জ্ঞান দিয়ে দিলাম। এবার বলি, ওই যে অটিজম, বর্তমানে আমার ছেলের পরিস্থিতি যা ওর থেরাপিস্টরা বলে। পেইন্ট ব্রাশ লাগবে? পেইন্ট ব্রাশ দেখো ড্রয়ারে আছে, দিদির পেইন্ট ব্রাশটা দিয়েই হয়ে যাবে। থার্ড ড্রয়ারে, ড্রয়িংয়ের ড্রয়ারটাতে, থার্ড, নিচের থেকে সেকেন্ড। হ্যাঁ, নিচে থেকে সেকেন্ড। আজকে ও ক্রাফট করতে বসেছে, তাই খুব এক্সাইটেড, ওর স্যারের কাছে বসেছে। তবে যেটা বলছিলাম, যা বলেছে তোর থেরাপিস্টরা, যে অ্যাট দিস মোমেন্ট ওর এজ ওয়াইজ একদম প্যারালাল। এটা আমার কাছে অনেক বড়। এবং বর্তমানে ওর দ্বারা অনেক অন্যান্য বাচ্চাদেরও যাতে একটু মোরাল বুস্ট হয়, অন্যান্য বাচ্চা এবং অন্যান্য বাচ্চার মায়েরা যাতে বুঝতে পারে, না আমাদের আশাবাদী হয় যে হ্যাঁ আমাদের বাচ্চাও একদিন ওর মতো হবে। আমাকে অনেক মা বাবা বলে আমাদের বাচ্চাও একদিন হবে না? হ্যাঁ হবে। আমি আজকে সকলকে বলছি হবে। আমাদের সবার বাচ্চা একদিন হাসতে হাসতে পৃথিবীকে হাস্যোজ্জ্বল করবে। আমি জানি করবে ওরা। তবে হ্যাঁ, তার জন্য খুব পরিশ্রমের মধ্যে থাকতে হয়। সেটা আমি এখন না, আমি আসলে একদিন একটা কথা শুনলাম, ওর থেরাপিস্ট একটা কথা বলেছে যে আমি নাকি অনেক পরিশ্রম করি ওর পেছনে। তারপর আমি ভাবলাম, আমি কি সত্যি পরিশ্রম করি? আমি কিন্তু মনে হয় না যে আমি অত পরিশ্রম করি, এর থেকেও বেশি পরিশ্রম হয়। তবে হ্যাঁ, প্রথম দিকটাতে খুব করতে হয়েছে, এখন না করতে হয় না অত। সেজন্য বুঝতে পারি না যে অত তো পরিশ্রম করি না। এখন ও আসলে খুব সুন্দর নিয়ে নেয়, ও জানে ওটাই ওর জীবনের অংশ, সেজন্য ও করে নেয়। আমার অতটা কষ্ট হয় না ওর সাথে আর। আগে যেমন নিয়ম করে সব সময় আমাকে করতে হতো, এখন আমি
সেটাকে না আমার লাইফস্টাইল বানিয়ে নিয়েছি। মানে ধরুন ওকে কোনো কথা শেখানো, কোনো কিছুর ধরন শেখানো, আমি ওর জীবনশৈলীর মাধ্যমে শেখাই। আমি তার জন্য এক্সট্রা কোনো ইকুইপমেন্টস বা এক্সট্রা কোনো টাইম মানে বেঁধে রাখি না। আমি গোটা দিনের, ওর টোটাল দিনের সমস্ত কাজের মধ্যেই নজর রাখি। সেই নজর রেখে সেই ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিকেই একটুখানি মানে গাইড করি। এভাবেই আমি ওকে করি। আগে ওটা করতাম না। আগে যেভাবে স্যারেরা আমাদেরকে বলে দিয়েছিল আমাকে যে এইভাবে এটা প্র্যাকটিস করান, ওটা করান, সেভাবে করাতাম। এখন আমি আর সেটা করি না, এটা সত্যি কথা। আমি এখন আমার পরিশ্রম অনেক হালকা হয়ে গেছে। তাই অন্যান্য মা বাবাদেরও বলবো, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু আশাবাদী হন, ধৈর্য ধরে। প্রথম অবস্থায় যে কোনো জিনিসে পরিশ্রম করতে হয়, যে কোনো জিনিসে প্রথম অবস্থায় পরিশ্রম করেই নিজেকে তৈরি করতে হয়। আগে আপনারা নিজেদেরকে তৈরি করুন, দেখবেন ও অটোমেটিক আপনাদের সাথে সাথেই তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। টাটা।